Dubai real estate market is the number one performing real estate market in the world. আমরা নিউ ইয়র্ক থেকে চিপ, আমরা মুম্বাই প্রাইম লোকেশন থেকে চিপ, আমরা সিঙ্গাপুর থেকে চিপ, আমরা হংকং এবং লন্ডনের থেকেও চিপ। বাট পারফরমেন্সের দিক থেকে আমরা তাদের থেকে অনেক আগে। আমি একজন সেলসম্যান না, আই হ্যাভ টু নো ইউ ফার্স্ট। আপনার নিডসটা কি, আপনি কেন দুবাইতে ইনভেস্ট করবেন? তো এই প্রশ্নগুলো আসলে একজন নর্মাল ব্রোকার যে থাকে সে করেন। আমি অ্যাজ এ প্রপার্টি কনসালটেন্ট যেটা আমি পছন্দ করি, ইউজুয়ালি আমি সেল করি খুব কম, সেল করার আগে আমি কানেকশনটা বিল্ড করি আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি দৈনিক রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ফারদিন ঈশান, যিনি তারকা দম্পতি মৌসুমী এবং ওমর সানির সন্তান। একেবারে তাকে পরিচয় করিয়ে দেওয়ার ঠিক তেমন কিছু নেই, তবে আজকে আমরা একেবারে তার ব্যক্তিগত জীবন, তার লাইফস্টাইল বা তার যে চলাচল, যেটি তারকা খ্যাতিকে ছাপিয়ে তার নিজস্ব মেধায় তিনি গড়ে তুলেছেন রিয়েল এস্টেট সেক্টরে এবং কাজ করছেন দুবাই রিয়েল এস্টেট নিয়ে। এবং দুবাই রিয়েল এস্টেটে যে দেশি বিদেশি ক্লায়েন্টদের ব্যাপক ইনভেস্টমেন্ট রয়েছে, সেখানে তার একটি বড় ভূমিকা রয়েছে। আজকে সে সকল বিষয় নিয়ে কথা বলবো। ফারদিন ঈশান ভাই আমাদের স্টুডিওতে রয়েছেন, তিনি। ওয়েলকাম করছি তাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েলকাম টু দ্য দুবাই শো, রূপালী বাংলাদেশ পডকাস্ট। ওয়ালাইকুম সালাম। ফারদিন ভাই, আসলে আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আপনি আমাদের সবার জনপ্রিয় এবং যে 90 দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত তুমুল জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী এবং ওমর সানির সন্তান। এবং আপনি বেশ তারকা এবং স্টারিজম লাইফ লিড করেছেন। আপনি পড়াশোনা করেছেন ইউএসএতে, এরপর বাংলাদেশেও বেশ তুমুল জনপ্রিয়তা রয়েছে আপনার পরিবারের। মিডিয়াতে আপনার কাজের ব্যাপক সুযোগ সুবিধা ছিল এবং এখনও আছে। সব কিছু ছেড়ে ইউএসএতে পড়াশোনা করে মিডল ইস্টে আপনার লাইফ এবং ক্যারিয়ার স্টার্ট করলেন এবং এখনও পর্যন্ত এখানেই আপনি স্টিল রয়েছেন। আসলে এই পথ চলাটা কেমন? তারকা দম্পতির সন্তান, সেও তারকা হতে পারত, সেটি না হয়ে কেন আপনি রিয়েল এস্টেট সেক্টরে এলেন, বা পশ্চিমা বিশ্বে পড়াশোনা করে সেখানে নিজের ক্যারিয়ারটাকে দাঁড় না করিয়ে কেন মিডল ইস্টে এলেন? তো আমি যদি শর্টলি বলি আপনাকে, এটা অনেক লং অ্যান্সার হবে, বাট আমি আপনাকে যদি শর্টলি বলি, ছোটোবেলা থেকেই আমার বাবা মা দুজনই হচ্ছে আপনার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আই উড সে আ ভেরি প্রমিনেন্ট নেম আমাদের দেশে এবং সারা পৃথিবীর বাঙালি যারা আছে তাদের জন্য। কিন্তু আমার ছোটোবেলায় ছিল, হ্যাঁ, একটা সময় যখন আমি হাই স্কুল শেষ করি, ওই টাইমে আমার খুব শখ ছিল যে আমি ডিরেক্টর হব, আমি ফিল্ম মেকিং নিয়ে কাজ করব। তো ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করা, লস অ্যাঞ্জেলেসে আমি যাই, ফিল্ম মেকিং নিয়ে কাজ করি। ওখানে হলিউডেরও কিছু প্রজেক্ট নিয়ে আমি কাজ করেছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে। দেশে এসে আই ডিড 2 টেলিফিল্মস অ্যাজ ওয়েল অ্যাজ এ ডিরেক্টর, সো দ্যাট ওয়াজ মাই ডিরেক্টর হিসাবে ডেবিউ ছিল। বাট আমিও তখনই রিয়েলাইজ করি যে না, আই ওয়ান্ট বি ইন দ্য বিজনেস সেক্টর, বিজনেস এই সেক্টরে আমার থাকার খুব ইচ্ছা। বিকজ ওইটা আমি, কারণ ছোটোবেলায় তো অনেকের ছোটোবেলায় বললে কী হবা তুমি, আমি পাইলট হব বা আমি প্রেসিডেন্ট হব, প্রাইম মিনিস্টার হব, ছোটোবেলায় শখ ছিল। বাট আমি যখন বড় হই তখন আমি আসলে বুঝি যে না, আই রিয়েলি ওয়ান্ট বি ইন দ্য বিজনেস সেক্টর। আই ওয়ান্ট চেঞ্জ মাই লাইফ অ্যান্ড আই ওয়ান্ট চেঞ্জ পিপলস লাইফ। পৃথিবীতে আই উড সে বিজনেসম্যানরাই হচ্ছে আসলে যে একটা সেক্টরে যে বড় কিছু করে, যেটা পিপল চেঞ্জ পিপল লাইফ। তারপরে যে আমেরিকা থেকে দেশে ফেরত আসলাম, সেখানে রেস্টুরেন্টের ব্যবসাও করলাম, রিয়েল এস্টেট নিয়েও কাজ করলাম দেশে। ওখানে ভালো চলছিল, কিন্তু কোভিডের টাইমে আসলে হয় কি, আমার একটা আই উড সে বিজনেসে পৃথিবীতে সবারই ডাউনফল হয়। আমার যে ছোট ছোট রেস্টুরেন্টগুলো ছিল, গুলশানে ছিল, কয়েকটা জায়গায় লোকেশন ছড়ানো ছিটানো ছিল, এটা আমি একটা বড় ডাউনফল দেখি। তো ডাউনফল হয়, আইটি রিলেটেড একটা কাজ করতে গেলাম, তখনও আমি আরেকটা ডাউনফল দেখলাম, যে এটা নিউজেও আসছে, অনেক লেখালেখি হয়েছিল যে আমি একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আমি লস করি। তো তখন আমি আবার ব্যাক টু আমেরিকা যাই। সো স্টার্ট যখন আমি করি, আই ওয়াজ লাকি, সব কিছু খুব ভালো যাচ্ছিল। বাট অফকোর্স আমি একটা ডাউনফল আপনাকে লাইফে কোনো না কোনো জায়গায় আসবেই, এবং ওইটা থেকে আপনি যদি পড়ে থাকতে পারেন, বাট পরে যদি আবার দাঁড়ান, তাহলে এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে, রাইট? সো
অ্যান্ড দেন আমি রিয়েল এস্টেট সেক্টরটা নিয়ে বেশি প্রপারলি কাজ করি আমেরিকাতে। ওখানে আমি রিয়েল এস্টেট লাইসেন্সের জন্য পড়াশোনা করা লাগে, কোর্স করা লাগে, করলাম। তো দুবাই আমার আসা যাওয়া হতো প্রায়। তো যখন আসা যাওয়া হয় তখন আমি আসলে দেখি যে হাউ ডিফারেন্ট দুবাই ইজ। আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যদি আপনি বলেন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে এশিয়ান অনেক কান্ট্রি আছে, আমরা মনে করি কি যে আমেরিকা, কানাডা আর লন্ডন মানে ইউকে ইজ এভরিথিং। বাট আসলে দুবাই বলেন বা এই মুহূর্তে আই উড সে মিডল ইস্টের মধ্যে দুবাই ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট। এখানে আসলে সুযোগ সুবিধাগুলো যে এত বেশি করে দিয়েছে সরকার, এবং এখানে সিস্টেম্যাটিক ওয়েতে, সিস্টেম জেনারেটেড ওয়েতে যে এত নাইসলি সব কিছু আপনি করতে পারেন চাইলে, ইন টার্মস অফ আপনি ট্যাক্স বলেন, সেফটি বলেন, সব কিছু মিলে আই ওয়াজ লাইক, আমি একদিন চিন্তা করি যে আই লিভ অনলি ওয়ান্স, আপনি একবারই বাঁচবেন, সো রাদার স্টে ইন দ্য বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তখন আমি জাস্ট ওয়ান ওয়ে টিকিট একটা কেটে আই কাম টু দুবাই, অ্যান্ড এখানে আমার শুরুটা করা আর কি। শুরুটাও অনেক হাম্বল ছিল, অনেক ছোট করেই ছিল, বাট আস্তে আস্তে আলহামদুলিল্লাহ একটা জায়গায় আসছি। মোটামুটি যারা অ্যাক্টিভ আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এবং বিভিন্নভাবে ডিজিটাল মাধ্যমে আপনাকে অনেকেই ফলো করে, আপনার কাছ থেকে হিউজ ইনফরমেশন কিন্তু আপনার ক্লায়েন্টরা পায় এবং আপনার ফলোয়াররাও পাচ্ছেন। নতুন নতুন অনেক ক্লায়েন্টও আপনার আসছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনার যে একটা পপুলার ফেস রয়েছে সেটির মাধ্যমে। আসলে সব মিলিয়ে আপনি যে ইনফরমেশনগুলো দেন এর বাইরেও আসলে দেয়া হয় না এমন অনেক ইনফরমেশন নিয়ে আজকে আমরা কথা বলবো। তার মধ্যে যদি এখন মোটা দাগে বলতে চাই যে দুবাই রিয়েল এস্টেটের বর্তমান চিত্রটা ইন 2025 এই মুহূর্ততে দাঁড়িয়ে আপনি কি দেখছেন? দুবাই রিয়েল এস্টেট মার্কেট নিয়ে আমি যদি বলি, এটা শুধু আমি বলছি না, আমরা হচ্ছে $10 মিলিয়ন অ্যান্ড অ্যাবাভ যতগুলো হোম বিক্রি হয় পুরো পৃথিবীতে, লাস্ট ইয়ার আমরা ছিলাম নাম্বার 4। এই ইয়ার আমরা চলে আসছি নাম্বার 3-তে। সো অল দিস মিলেনিয়ার্স, এরা তো অফকোর্স বুঝেই তারা এখানে ইনভেস্টমেন্ট করছে। সো অল দিস মিলেনিয়ার্স অ্যান্ড বিলিনিয়ার্স আর টেলিং ইউ টু মুভ টু দুবাই অর ইনভেস্ট ইন দুবাই, বিকজ এই সেক্টরটা এভাবেই কাজ করছে। সো আমি যদি ইন শর্ট আপনাকে বলি, দুবাই রিয়েল এস্টেট সেক্টরে 2025-এ এখন পর্যন্ত Q2-তে আমরা আছি, এই সেকেন্ড হাফের মধ্যে উই হ্যাভ হ্যাড দ্য বেস্ট year in terms of sales. Last year 2023 record break করে, 2022 record break করে। So Dubai is known to break these records, এবং every year আমরা record break করেই যাচ্ছি। এবং at the same time Dubai real estate is not only going up because মানুষ জাস্ট পপুলারিটি দেখে রিয়েল এস্টেটে ইনভেস্ট করছে। দুবাই রিয়েল এস্টেট ইজ গোয়িং আপ বিকজ অফ দ্য লিডারশিপ উই হ্যাভ ওভার হিয়ার। আপনি যদি দেখেন শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, ওনার লিডারশিপে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো করা হচ্ছে, যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, নাও দ্য ওয়েস্টার্ন কান্ট্রি যারা কখনো চিন্তাও করে নাই যে মিডল ইস্টে তারা মুভ করবে, দে আর মুভিং দেয়ার মানি অ্যান্ড দে আর মুভিং দেয়ার হোল ফ্যামিলি টু দুবাই। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শুরুতে মাত্র, এবং আমরা আরও গভীরে যাব অনুষ্ঠানের। আপনারা দেখছেন রূপালী বাংলাদেশ পডকাস্ট, দ্য দুবাই শো, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট। এবং আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে এখানে কথা বলবো এবং যা জানবো, এটি জানার পর আমি মনে করি ফারদিন ভাই আপনাদেরকে যে ইনফরমেশন দিবে, এগুলো জানার পর আপনাদের দুবাই রিয়েল এস্টেট সম্পর্কে অনেক কিছু জানতে হবে না। শুধু আপনি যদি একটু ধৈর্য সহকারে পুরো অনুষ্ঠানটি বা পুরো শোটি দেখেন, এখানেই থাকবে সকল ইনফরমেশন। জাস্ট আমরা শুরু করলাম। আসলেই শুরুতেই জানতে চাই যে দুবাই রিয়েল এস্টেটের এই যে রানিং যে ডেভেলপমেন্টগুলো আমরা দেখছি, যে ক্রমবর্ধমান উন্নতিগুলো আমরা দেখছি, এগুলোর পিছনের মূল কারণগুলো কি? কিভাবে এত ডেভেলপ করা হলো? কিভাবে ইনভেস্টরদের এইভাবে আকর্ষণ করা হলো, এখানে নিয়ে আসা হলো কিভাবে? আমি যদি আপনাকে বলি, আমার ওই আগের অ্যান্সারটার সাথে একটু মিলিয়ে বলতে হবে যে আমি লিডারশিপের কথা বললাম একটু আগে, যে লিডারশিপ ইজ ওয়ান অফ দ্য মেইন থিংস। একটা রিয়েল এস্টেট মার্কেট বলেন বা একটা ফাইন্যান্সিয়াল মার্কেট বলেন বা ইন্ডাস্ট্রিয়াল মার্কেট, যে মার্কেটই আপনি বলেন, দেশের লিডারশিপের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো আপনি আজকে যদি দেখেন আমেরিকা, কানাডা বা ইউকে, এই দেশগুলোতে পিপল ডু নট ফিল সেফ এনিমোর। তাদের ট্যাক্সের জন্য হিউজ ইস্যুস হয়ে যাচ্ছে, বিজনেস ট্যাক্সের জন্য দাঁড়াতে পারছে না। সো আমাদের এখানে উই আর স্টিল আ ট্যাক্স ফ্রি কান্ট্রি, সো হোয়াট এভার ইউ মেক,
I would say the most special investors all around the world, তারা এই অ্যাডভান্টেজটা তারা নিতে চাচ্ছে অ্যান্ড ইন আ লিগাল ওয়ে, যে অফকোর্স আই এম গোয়িং টু হ্যাভ ট্যাক্স ফ্রি ইনকাম। আমি যদি সেফটির দিকে বলি, সেফটি ইজ আ বিগ ফ্যাক্টর। সো এই ছোট ছোট অনেকগুলো ফ্যাক্টর মিলে আই উড সে রিয়েল এস্টেট মার্কেট ইজ বুমিং অ্যাট দ্য সেম টাইম। আরেকটা জিনিস হচ্ছে দুবাই রিয়েল এস্টেট ইজ দুবাই ইন জেনারেল ইজ আ ডেভেলপিং সিটি। সো আপনি পৃথিবীর যখনই ডেভেলপিং কোনো কান্ট্রি দেখবেন, আপনি আজ থেকে 30-40 বছর আগে আমরা শুনতাম বাংলাদেশে ব্যবসায়ীরা বলতো যে আমি আজকে এত বড়লোক হয়েছি বিকজ আমি মাত্র 100 টাকা দিয়ে শুরু করি বা মাত্র 20 টাকা দিয়ে শুরু করি আমার ব্যবসা। সেটা আজকে আপনি বাংলাদেশে শুনতে পারবেন না। এটা আমাদের বাংলাদেশের মানুষের মাইন্ডসেটেরও হয়তো কোনো দিকে প্রবলেম থাকতে পারে বা বিভিন্ন জিনিসে থাকতে পারে, বাট দুবাই ইজ ইন দ্যাট ফেজ নাও, ইটস এ ডেভেলপিং কান্ট্রি। দুবাই, when everyone saying দুবাই এটা হবে, মার্কেট ইজ বুমিং, সো এটা বাবল, এটা সেটা অনেক কিছু বলে, দুবাই এভরি টাইম প্রুভড ইট রং। আমি যদি আরেকটা রিজন বলি, কোভিডের টাইমে when the whole world was shut off, পুরো ওয়ার্ল্ড যখন বন্ধ হয়ে যায়, দুবাই opened their arms to everyone. দুবাই was open, সবাই দুবাইতে আসে এবং they saw the potential how you can buy on a payment plan, আপনাকে পুরো টাকা একবারে দিয়ে দিতে হচ্ছে না আপনার প্রপার্টির জন্য, অ্যান্ড সব লেভেলের ইনভেস্টমেন্টসের জন্যই আপনার এখানে পসিবিলিটি থাকে, সেটা স্টুডিও অ্যাপার্টমেন্ট হোক, 1 বেডরুম 2 বেডরুম হোক, 500-200 মিলিয়ন 300 মিলিয়নের ভিলা হোক বা যেটাই হোক। সো এইগুলোর সাথে প্লাস ট্যাক্স ফ্রি ইনকাম অ্যান্ড ট্যুরিজম ইজ আ বিগ ফ্যাক্টর। ট্যুরিজম আমাদের এখানে এখন মেজরিটি অফ দ্য ইনভেস্টমেন্টস আর ডান বাই পিপল যাদের এখানে এখনও রেসিডেন্সি নাই। সো মেজরিটি মানুষ ট্যুরিস্ট যারা, তারা এখানে আসলে ইনভেস্টমেন্ট করতেছে। এরকম অনেকেই আছে, আমার অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা কখনো দুবাই আসেও নাই এবং কেনার সময়ও তারা আসে নাই। তারা হয়তো আমার সাথে কথা বলে দে নো দ্যাট দে সি দ্য পোটেনশিয়াল অফ দুবাই অ্যান্ড দে আর ইনভেস্টিং দেয়ার মানি। সো কম্বাইন্ড এভরিথিং টুগেদার আই উড সে ইজ দ্য রিজন ওয়াই দ্য প্রপার্টি মার্কেট বলেন, শুধু প্রপার্টি মার্কেট না, আপনি দেখেন হেলথ কেয়ারের মধ্যে উই আর টপ। পৃথিবীর কোন দেশে, যেই দেশে আপনি হেলথ কেয়ারের কথা বলেন, দুবাইতে সব কিছুগুলো অ্যাভেলেবল আছে। দ্য ইনফ্রাস্ট্রাকচার, দ্য রোডস, দ্য ব্রিজেস, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, দুবাই ইজ নাম্বার ওয়ান। আমি নিউ ইয়র্কে অনেক বছর আমি ছিলাম, লস অ্যাঞ্জেলেসে অনেক বছর ছিলাম। আমরা নিউ ইয়র্ক বলতেই বুঝি যে ইটস দ্য বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আপনি নিউ ইয়র্কে যদি যান, রাস্তাঘাটের অবস্থা যদি দেখেন, ইউ কম্পেয়ার ইট উইথ দুবাই, দুবাই ইজ টপ নচ। আপনি সেফটির কথা আমি বারবারই বলি, আজকে আপনার ওয়াইফ যদি বা আপনার বোন যদি আপনার বেবিকে নিয়ে বা সে যদি রাতে হাঁটতে বেরোয় বিচের পাশে, আপনার টেনশন করার কোনো কিছু নাই। এই জিনিসটা আপনি আমাদের দেশে আমার মনে হয় না সম্ভব। এই জিনিসটা আমেরিকার মতো দেশে আরও সম্ভব না। পাবলিক সিকিউরিটির যে বিষয়টি আপনি বলছেন যে আসলে জননিরাপত্তার দিক থেকে কিন্তু দুবাই ভেরি সেফেস্ট কান্ট্রি, দুবাই না সংযুক্ত আরব আমিরাত। তো জননিরাপত্তার বিষয়টা যেমন আছে, আপনি জানেন যে ইনভেস্টমেন্ট সিকিউরিটি বলেও একটা কথা রয়েছে, কারেক্ট, যে আমার ইনভেস্টে আসলে কতটা সিকিউরিটি রয়েছে। আমি 100 কোটি টাকা অথবা আমি কানাডা থেকে, ইউরোপ আমেরিকা থেকে বিজনেস করে টাকা নিয়ে এসে দুবাইতে ইনভেস্ট করব, আমার এই টাকার আসলে নিরাপত্তা কি? এই ইনভেস্টমেন্টে আসলে সিকিউরিটি পলিসি সম্পর্কে আপনি কি বলবেন? সিকিউরিটি পলিসি যদি আমি আপনাকে বলি, ইয়োর মানির সিকিউরিটির গ্যারান্টিটা এখন ডেভেলপার না, এখন নেয় হচ্ছে গভর্নমেন্ট। সো দ্যার ইজ আ রুল কল্ড দি এসক্রো অ্যাকাউন্ট। একটা এসক্রো অ্যাকাউন্টের একটা রুল থাকে। সো প্রথম যে ডাউন পেমেন্টটা আপনি দেন ডেভেলপারকে, এটা আপনি ডেভেলপার অ্যাকাউন্টে দিচ্ছেন আপনি ভাবতেছেন, বাট এটা অ্যাকচুয়ালি যাচ্ছে সেই ডেভেলপারের প্রত্যেকটা আলাদা আলাদা প্রজেক্টের জন্য। সে একটা ল্যান্ড পার্সেল নিল বড়, এখানে সে 12টা 10টা 13টা বিল্ডিং করবে। প্রত্যেকটা প্রজেক্টের জন্য দ্য ডেভেলপার ইজ বাউন্ডেড বাই দ্য ল টু হ্যাভ অ্যান এসক্রো অ্যাকাউন্ট। এসক্রো অ্যাকাউন্ট অর্থাৎ এই অ্যাকাউন্টের দুইজন মালিক, একটা হচ্ছে গভর্নমেন্ট আর একটা হচ্ছে ডেভেলপার। তো আপনি যখন টাকাটা দিচ্ছেন ডেভেলপারকে, এই টাকাটা ডেভেলপার অ্যাকাউন্টে ঢুকবে ঠিকই, কিন্তু গভর্নমেন্ট টাকাটা হোল্ড করে রাখে। সো ডেভেলপার 20% টাকা পেলো, সে 40% কাজ দেখাবে, তারপর এই 20% টাকাটা গভর্নমেন্ট রিলিজ করবে, আপনি আবার পে করবেন অ্যাট দ্য সেম টাইম। এভাবে করে গভর্নমেন্ট আপনার টাকাটা সিকিউরিটি হিসাবে হোল্ড করে রাখে। সো ইন শর্ট আমি যদি বলি, কোনো ডেভেলপারই কোনো ডেভেলপমেন্ট এসক্রো অ্যাকাউন্ট ছাড়া
আপনার লঞ্চিং করতে পারবে না, অ্যাডভার্টাইজিং করতে পারবে না, এবং এটা বিক্রি করা তো দূরের কথা, এগুলো নিয়ে কথাও বলতে পারবে না। সো এই জায়গাটা আমি বলবো যে গভর্নমেন্টের, আমাদের দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের যেটা, দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট এই জায়গাটা নিয়ে অনেক স্ট্রিক্ট। আমি যদি আপনাকে একটা একটা ছোট্ট এক্সাম্পল দিই, ডেভেলপারের নাম আমি নিব না। ডেভেলপার প্রমিস করেছিল যে তার যে ক্লায়েন্ট থাকবে, যে কাস্টমার, সে ফুল লাগুন ভিউ পাবে, মানে পানির একটা ক্যানাল পাবে। তো কোনো কারণে সেইটা ডেলিভারি করতে পারে নাই, এবং প্রজেক্টটা 2-2.5 বছরের মতো মানে ডিলে হয়। তো ডিলে যখন হয়, এটা যদি আমাদের দেশ বলেন বা অন্য কোনো দেশে যেত, এটা অনেক বড় একটা লিগ্যাল ব্যাটেল হইতো, অনেক বছরের একটা মানে ভোগান্তি মানুষের মানে কোর্ট পাইতে হইতো। এখানে যেটা হয়েছে যে দ্য ক্লায়েন্ট ওয়েন্ট টু দ্য দুবাই কোর্ট, দুবাই কোর্টে কমপ্লেন করে, উইদিন 7 days দুবাই কোর্ট সেই ডেভেলপারকে কোর্টে প্রেজেন্ট করে রুল করে যে এত টাকা তোমাকে ফেরত দিতে হবে পুরো টাকাটা, এবং অ্যাট দ্য সেম টাইম ইউ গিভ পেনাল্টি হিসাবে এত% মোর। সো এই জিনিসগুলা, এই এক্সাম্পলগুলা কিন্তু বারবার আমাদেরকে প্রমাণ করে দেয় সারা পৃথিবীতে যে দুবাই, ইফ নট দ্য সেফেস্ট, ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেসেস ফর রিয়েল এস্টেট। এবং এটা আমার কথা না, আপনি নাইট ফ্র্যাঙ্ক নামের একটা গ্লোবাল ম্যাগাজিন আছে, নাইট ফ্র্যাঙ্ক অ্যানাউন্স দ্যাট দুবাই ইজ দ্য সেফেস্ট ইন টার্মস অফ সিটি, ইজ দ্য সেফেস্ট সিটি টু ইনভেস্ট ইন দুবাই রিয়েল এস্টেট। শুধুই কি দুবাই, কেন আবুধাবি, শারজা, আলাইন বা রাসাল খাইমা নয়? আপনার দৃষ্টিতে আসলে কি শুধুই দুবাই ডেভেলপমেন্ট করতেছে, নাকি এর বাইরে আমাদের যে আবুধাবি সিটি রয়েছে, শারজা রয়েছে, আজমান রয়েছে, উম্মুল কুইন রয়েছে, রাসাল খাইমা রয়েছে, অন্যান্য স্টেটের চিত্র আপনি কি দেখছেন? আমি একটা মজার কথা বলি। তো আমার একজন পরিচিত এক বন্ধু আছে, সে আজমানে থাকে। তো তাকে তার একজন ফ্রেন্ড ফোন দিছে বিদেশ থেকে, যে তুমি কোথায়, এখন কই থাকো? কই আমি তো দুবাই থাকি। তো আমরা কিন্তু ইউএই, আপনি যদি ইন্টারন্যাশনালি মানুষের কাছে যান, অনেকে এখনও ভাবে দুবাই হচ্ছে একটা কান্ট্রি, দুবাই ইজ একটা কান্ট্রি, একটা দেশ। বাট দুবাই ইজ জাস্ট এ সিটি। এবং দুবাই একটা সিটি হয়ে আমরা অনেক বড় বড় দেশের সাথে টক্কর দিয়ে ফেলি, রাইট? সো দুবাই আজকে যেটা আমি বললাম, হয়তো অন্য অন্য যে 7টা এমিরেটস আছে আমাদের এখানে, এবং বাকি যারা শেখ আছে, এদেরও হয়তো ভিশন আমাদের দুবাই শেখের মতো হবে। এবং যদি এই ভিশনটা তাদের দুবাই শেখের মতো হয়, তাহলে ডেফিনেটলি ডেভেলপ করবে। আর কারেন্ট সিনারিও অনুযায়ী অফকোর্স অন্য অন্য স্টেট ডেভেলপ করছে। আবুধাবি ইয়াস আইল্যান্ড যদি আমি বলি, ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট টুরিস্ট ডেস্টিনেশন ইন ইউএই। আবুধাবির F1 রেস কিছুদিন আগে, এটা আমাদের আবুধাবিতে হয়। এটা কিন্তু ফ্রান্সে হয় নাই, সিঙ্গাপুরে হয় নাই, গত বছর সিঙ্গাপুরে হয়েছিল, অন্য কোনো দেশে হয় নাই, আমাদের দেশে, মানে আমাদের দেশ বলতে দুবাইতে হয়, মানে ইউএইতে হয়, আবুধাবিতে হয়। আমি যদি বলি ওয়ান অফ দ্য বিগেস্ট সেলিব্রিটিস তারা শো করতে আসতেছে, আমেরিকার থেকে এখানে চলে আসছে, তারা কই যাচ্ছে? আবুধাবির ইয়াস আইল্যান্ডে শো করতে যায়। অ্যান্ড ওইটাকে কেন্দ্র করে ইয়াস আইল্যান্ডের আশেপাশে ইটস আ হিউজ টুরিস্ট স্পট। দ্য ফেরারি ওয়ার্ল্ড ইজ ওভার দেয়ার, ইয়াস আইল্যান্ড ইজ ওভার দেয়ার, অ্যান্ড দ্য বিগেস্ট নিউজ, ডিজনিল্যান্ড এখন এখানে চলে আসবে। তো ডিজনিল্যান্ড আপনারা জানেন যে আপনাকে ডিজনিল্যান্ডে যেতে গেলে বাংলাদেশ থেকে যদি কেউ যায়, তাকে বিভিন্ন দেশে চলে যেতে হয়, আরও দূরে চলে যেতে হয়। সো মিডল ইস্টের ইজ দ্য নিউ ওয়েস্ট ইজ ইন দ্য মিডল ইস্ট। সো আবুধাবি ইজ গ্রোয়িং এক্সপেরেন্সিয়ালি, আই উড সে। তার পাশাপাশি এখন রাসেল খাইমা একটা হিউজ পোটেনশিয়াল দেখা যাচ্ছে। রাসেল খাইমা, আপনি হয়তো জানেন আলমারজান আইল্যান্ড, আলমারজান আইল্যান্ডে দ্য পৃথিবীর সবচেয়ে ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্যাসিনো ইজ কামিং হিয়ার। সো এই ক্যাসিনোর জন্য অফকোর্স উই উইল সি আ লট অফ রাশিয়ানস, উই উইল সি আ লট অফ চাইনিজ যারা এখন এখানে আসবে। অ্যান্ড ওইটাকে কেন্দ্র করে অনেক বড় বড় 5 স্টার হোটেল এখন ওখানে হচ্ছে। সো ডেফিনেটলি ওইটা যখন ওখানে থাকবে ট্যুরিজমের জন্য, ইউ হ্যাভ ন্যাচারাল সি, ওশান ওখানে থাকবে, ডেফিনেটলি হলিডে হোমের জন্য মানুষ ওখানে এয়ারবিএনবি রেন্ট নিবে বা হোটেলে যাবে। আমরাও যেটা এখনও করি, আমরা দুবাইতে আমরা সবসময় বিল্ডিংয়ের আশেপাশে থাকি, উইকেন্ড আসলে আমরা ড্রাইভে চলে যাই, আমরা রাসেল খাইমা যে ঘুরে আসলাম বা রাসেল খাইমা যে বিচে যাই। সো যখন আরও অ্যাকোমোডেশন এখন ওখানে বাড়বে, আগামী 2 বছরের মধ্যে আলমারজান আইল্যান্ড ফুললি ডেভেলপ হয়ে আসবে,
তখন আমরা আরও অনেক ডেভেলপমেন্ট দেখব। এবং দুবাইয়ের দ্য লার্জেস্ট ডেভেলপার, টপ 5 লার্জেস্ট ডেভেলপারেরই কিন্তু এখন রাসেল খাইমাতে প্রজেক্ট আছে। ইমার, শোভা, দে হ্যাভ আ প্রজেক্ট ওভার দেয়ার, এবং এরকম আরও অনেক বড় বড় ডেভেলপার এখন রাসেল খাইমা যাচ্ছে। কিন্তু ইন টার্ম অফ আ প্যাকেজ আমি যদি বলি, দুবাই হ্যাজ এভরিথিং। হ্যাঁ, সেটাই আসলে দুবাইয়ের তথা সংযুক্ত আরব আমিরাতের যে ডেভেলপমেন্ট, এটা নিয়ে অনেক সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। যেমন আমরা যদি আমাদের মহামান্য প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের বিভিন্ন সময়কার বক্তব্য এবং তার যে পরিকল্পনার কথা শুনি, ইন 2050 সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে মানে উন্নত বিশ্বের কাতারে মানে অবশ্যই নিয়ে যাবে, সেখানে আরও উন্নতভাবে নিজেদেরকে উপস্থাপন করার যে যতগুলো উদ্যোগ রয়েছে, এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি হলো রিয়েল এস্টেট বা এই হাউজিং সেক্টরটা, যেটা ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করছি। আসলেই এই প্রসঙ্গগুলো নিয়ে আগে আমরা বেশ কিছুক্ষণ কথা বলে নিলাম, কেননা কিছু ইনফরমেশন জানার আগে অবশ্যই এর পিছনের স্টোরিটা জানা প্রয়োজন। এখন আমরা আসতে চাই আসলে বিনিয়োগের সুযোগ এবং চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাই, যে নতুন যারা দুবাই রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চায় তাদের আসলে কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন এবং কোন বিষয়ে আগে সচেতন হওয়া জরুরি। এবং একেবারেই নতুন একজন ইনভেস্টর লাইক আমি, অ্যাজ এ কানাডিয়ান পাসপোর্ট হোল্ডার্স, আমি দুবাইতে ইনভেস্ট করতে চাই এবং দুবাইয়ের প্রফিট মার্জিন, ইনভেস্ট অ্যান্ড রিটার্ন সব কিছু আমার কিছু আমার ধারণা হয়েছে, লাইক আপনার ভিডিও দেখেই আমি জেনেছি। আমি এখন কানাডার থেকে দুবাইতে কিছু ইনভেস্ট করতে চাই এবং আমার চলাচলটা কানাডা এবং দুবাইতে থাকবে। একেবারে নতুন ইনভেস্টর হিসেবে আমাকে আপনি কি কনসাল্ট করবেন অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে? নতুন ইনভেস্টর বলেন বা আমার একজন ইনভেস্টর আছে যার ক্যানাডাতে অলমোস্ট 45-এর উপরে প্রপার্টি তার। সো আমি এই লেভেলের ইনভেস্টরদের জন্য বলবো এবং ফার্স্ট টাইম বায়ারদের জন্য বলবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয় আপনি একটা প্রপার্টি কিনবেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনাকে কী দেখতে হবে? আমি জাস্ট জানতে চাই, মানে আমি নলেজ করার জন্য না, আমি আই জাস্ট ওয়ান্ট নো যে আপনি কি দেখবেন। লেটস সে আপনি একটা ডেভেলপার চুজ করলেন একজনের থ্রু, আপনি কোন পার্টটা দেখবেন, কোন জায়গাটা দেখবেন সবার আগে? বেস্ট লোকেশন। বেস্ট লোকেশন। আমার মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে মানুষটার থ্রু আপনি কিনবেন তাকে চুজ করা। গ্রেট। আমার কাছে মনে হয় এটা পার্সোনালি, বিকজ দুবাইতে যেরকম দেখেন, দুবাই রিয়েল এস্টেট মার্কেট ইজ দ্য নাম্বার 1 পারফর্মিং রিয়েল এস্টেট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। we are on top of New York, we are on top of Mumbai, we are on top of Singapore, we are on top of Hong Kong. কিন্তু এখনও আমরা নিউ ইয়র্ক থেকে চিপ, আমরা মুম্বাইয়ের প্রাইম লোকেশন থেকে চিপ, আমরা সিঙ্গাপুর থেকে চিপ, আমরা হংকং এবং লন্ডনের থেকেও চিপ, বাট পারফরমেন্সের দিক থেকে আমরা তাদের থেকে অনেক আগায়। দ্যাট ডাজেন্ট মিন দুবাই রিয়েল এস্টেট মার্কেট ইজ এ ম্যাজিক। আপনাকে এখানে খুবই স্ট্র্যাটেজিক্যালি কিনতে হবে, রাইট? সো সামওয়ান, আপনি একজন, দেখেন আমি এখানে সেল করার জন্য বসে নাই। আমার দায়িত্ব, কিন্তু আমি একজন সেলসম্যান না যে আপনি আসবেন আমি আপনাকে দেখাবো এই সাইজের প্রপার্টি, এই সাইজ, দ্যাটস নট মাই টার্গেট। আমার টার্গেট হচ্ছে মেক শিওর করা আপনি রাইট জিনিস নিচ্ছেন এবং আপনি রাইট প্রপার্টি নিচ্ছেন। আমি আপনাকে বললাম দুবাই নাম্বার 1 ডেভেলপার, আমি নাম্বার 1 না, হাতে গোনা 5 জন টপ 5 ডেভেলপার নাম মোটামুটি সবাই জানে, ইমার, শোভা, এরকম দামাক আছে, এরকম কয়েকটা ডেভেলপার আছে। আমি ধরে নিলাম একদম নতুন বা নট, আমি এখনও ওই পর্যায়ে আসে নাই, এরকম 5টা ডেভেলপার। এখন একটা ক্লায়েন্টের জন্য বেস্ট হতে পারে এই 5টা প্রোডাক্টের মধ্যে, এবং আরেকটা ক্লায়েন্টের জন্য বেস্ট হতে পারে এই 5টা প্রোডাক্ট। প্রত্যেকটা ডেভেলপার প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই কিন্তু দের ইজ এ ক্লায়েন্ট, দের ইজ এ কাস্টমার, ডিপেন্ড করে আপনার নিডটা কি। এখন আপনি যদি আসেন, আপনি বললেন, আমি বললাম ভাই আপনার বাজেট কত? ভাই আমার বাজেট 2 মিলিয়ন দিলাম। এখন আমি 2 মিলিয়নে আমার যেটা ভালো লাগলো আমি আপনাকে পিচ করলাম, দ্যাটস নট দ্য থিং। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনাকে আমাকে চিনতে হবে, বুঝতে হবে। আই হ্যাভ টু নো ইউ ফার্স্ট। আপনার নিডসটা কি, আপনি কেন দুবাইতে ইনভেস্ট করবেন? তো এই প্রশ্নগুলো আসলে একজন নর্মাল ব্রোকার যে থাকে সে করে না।
আমি অ্যাজ এ প্রপার্টি কনসালটেন্ট যেটা আমি পছন্দ করি, ইউজুয়ালি আমি সেল করি খুব কম। সেল করার আগে আমি কানেকশনটা বিল্ড করি আগে, যে আমি আপনাকে আমার চেনা লাগবে আগে, আপনাকে আমি চিনতে চাই, আপনাকে বুঝতে চাই, আপনার পছন্দ কী, আপনার হবি কী, আপনার কয়জন আপনার সন্তান আছে, আপনার ওয়াইফ কি পছন্দ করে, তার কাছে প্রায়োরিটি কী, আপনি মলে বেশি যান না কোথায় বেশি যান, জাস্ট লাইক আ ডক্টর। আপনি রিয়েল এস্টেট কিনবেন, আমাকে রিয়েল এস্টেটের ডক্টরই বলতে পারেন। জাস্ট লাইক আ ডক্টর আমার আপনাকে বুঝতে হবে আগে, তখন যে আমি আপনাকে সাজেশন করতে পারবো। আমি অনেক মানুষকে দেখছি যে টপ 5টা ডেভেলপারের থেকে কিনেও তারা খুশি না, দে আর নট হ্যাপি, বিকজ তাদের টার্গেটই ওটা ছিল না। কিছু প্রোডাক্ট ইজ গুড ফর ফ্লিপিং। ফ্লিপিং বলতে আমরা বুঝে আপনি এখন কিনবেন, রেডি হবে, বিক্রি করে দিবেন একটা হিউজ প্রাইসে ফর প্রফিট। কিছু প্রোডাক্ট ইজ নট গুড ফর ফ্লিপিং। কিছু প্রোডাক্ট ক্যান বি গুড ফর রেন্টিং। আপনি দাম হয়তো এত বেশি পারবে না, বাট রেন্ট টপ নচ রেন্ট আসবে। এখন একই ডেভেলপারের 2টা প্রজেক্ট বা 3টা ডিফারেন্ট প্রজেক্ট, এই 3টা ডিফারেন্ট প্রজেক্ট ক্যান বি গুড ফর 3 ডিফারেন্ট থিংস। সো এইটাকে বোঝার অ্যাবিলিটি মানুষের আসলে থাকতে হবে। সো the first thing you have to do is choose the right guy who is going to give you the property. Build a connection with that guy. আমরা যেটা ইউজুয়ালি বলি যে পিপল বাই ফ্রম পিপল দে লাইক। মানুষ তার থেকেই কিনবে যাকে মানুষ পছন্দ করে। At the same time, I would say what I want to sell is depending on my client. এরপর আসলে কি করণীয়? আমি একটা পারফেক্ট একটা মানুষ আমি চয়েস করলাম, বেস্ট একটা লোকেশনও আমি দেখলাম, এবার ইনভেস্টটা কিভাবে করব? ইনভেস্টটা করতে আপনাকে যখন আপনি লেটসে আপনি একটা ডেভেলপার আমরা চুজ করলাম, আপনি ইউনিট পছন্দ করলেন, আপনি দেখলেন কোন ভিউ আপনার ভাল লাগে, সেটা ভিলা হোক, অ্যাপার্টমেন্ট হোক বা যেটাই হোক, তারপর করণীয় আপনার খুবই ইজি। ইউ হ্যাভ টু পে দ্য ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট ইউজুয়ালি থাকে সব ডেভেলপারের 20%। সো অনেকের একটা ভুল ধারণা থাকে যে পুরো টাকা একবারে দিয়ে আপনাকে কিনতে হবে, সেটা না। 20% আপনার ডাউন পেমেন্ট থাকে, এবং দুবাইতে কোনো ট্যাক্স নাই, বাট দ্যার ইজ আমি বলতে পারি ট্রান্সফার ফি যেটা থাকে, এটা পৃথিবীর সব দেশেই থাকে। একটা আমাদের দেশে রাজুকের একটা কস্ট থাকে, আমেরিকাতে দের ইজ এ থিং কল ট্রান্সফার ফি। এখানেও দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন একটা কস্ট থাকে, দ্যাট ইজ দ্য 4% অফ দ্য প্রপার্টি ভ্যালু। আপনার প্রপার্টি ভ্যালু যেটাই হবে 4% আপনাকে দিতে হবে। সো ইউ পে দ্য 20% অ্যান্ড দ্য 4% ল্যান্ড ডিপার্টমেন্ট ফি, অ্যান্ড দেন আপনাকে ইনস্টলমেন্টসে পে করে যেতে হবে যতদিন হ্যান্ড ওভার না হয়। আর অনেকে মিসকনসেপশন থাকে দ্যাট আই হ্যাভ টু হ্যাভ, দে হ্যাভ এ মিসকনসেপশন দ্যাট আই হ্যাভ টু হ্যাভ Emirates ID, I have to have a bank account over here, I have to have this, that, XYZ, background check. No, it's nothing. এরকম কোনো কিছু না. All you need is your passport copy and your email address, your phone number, আর আপনার বাসার অ্যাড্রেস। এখানে আসারও প্রয়োজন? এখানে আসার প্রয়োজন নেই। আই উড সে আমার মেজরিটি 80% অফ মাই ডিলস ইন্টারন্যাশনাল বায়ার, যাদের সাথে আমার কখনো দেখাও হয় নাই, বা মাঝে মধ্যে দেখা হয় আসা যাওয়ার মধ্যে, বাট কেনার সময় দেখা হয় নাই। হ্যাঁ, এই শোটা শুরুর আগেও আসলে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল, অনেক আগেই আপনাকে আমি এখানে আসলে ইনভাইট করি যে ভাই আসতে হবে। তখনও আমি দেখেছি আপনি দুবাইয়ের বাইরে বেশ লং টাইম আপনি দুবাইয়ের বাইরে ছিলেন, এবং এই ঈদের কিছুদিন আগেই কিন্তু আপনি দুবাইতে ব্যাক করেছেন। জি, এই লং টাইমটা আমার মনে হয় ক্লায়েন্টদের জন্যই আপনার বাইরে বাইরে থাকা। আসলে এই যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের আসলে কিভাবে ডিল করেন, তাদেরকে আসলে এখানে কিভাবে আপনারা ইনফ্লুয়েন্স করছেন ইনভেস্টমেন্টের জন্য, কিভাবে রেডি করেন? আমি একটা হঠাৎ করে আমার একদম কিউরিয়াসিটি হয় যে আমার একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে, হি ইজ ফ্রম ক্যানাডা, নট বাংলাদেশি, ফুল সে ক্যানেডিয়ান ক্যানাডা। আমি ওনাকে জিজ্ঞেস করি যে আই ওয়ান্ট টু নো সামথিং, ওয়াই আর ইউ ইনভেস্টিং উইথ মি? মানে এটা বিক্রি করার পরে আমি জিজ্ঞেস করি যে আপনি আমার থেকে কেন কিনলেন? আমাকে উনি বলে যে কারণ আপনি শুধু রিয়েল এস্টেটের ব্যাপারে, ওই যে আপনি ভিডিও অন করে আপনি শুধু বাড়ি দেখান না, আপনি কিছু কোয়েশ্চেন থাকে মানুষের, এই আপনি জানেন কোয়েশ্চেনগুলো কী, এবং এই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আপনি ইনফরমেটিভ অ্যান্সার দেন। আর যে ইনফরমেশন শেয়ার করতে পারে, আই থিঙ্ক হি নোজ আ লট অফ থিংস অ্যাবাউট দ্য রিয়েল এস্টেট মার্কেট। কী ধরনের প্রশ্ন সেগুলো? আপনি যে প্রশ্নগুলো, আমরা এখন যেই প্রশ্নগুলো নিয়ে বসছি, এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আমার কিন্তু অনেক ভিডিও করা। আমি কিন্তু নর্মালি এমন না যে ক্যামেরাটা ধরে আমি শুরু করলাম যে আপনার কিচেন এদিকে, আপনার বেডরুম এদিকে, এবং আপনি এরকম মার্বেল পাবেন, এই আমি ওরকম করি কয়েকটা। বাট মেইনলি আমার থাকে হচ্ছে আপনি কেন দুবাই রিয়েল এস্টেট ইনভেস্ট করবেন, বা আপনি দুবাইতে কেন আসবেন,
আপনি কেন ঘুরতে আসবেন দুবাইতে? সেফটি আমরা যে সবাই বলে সেফ সেফ সেফ, কেন সেফ বা কিসের জন্য সেফ? লিডারশিপটা আসলে কি করে, কি রোল প্লে করে আমাদের হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম? সো এই সব কিছু নিয়ে আমি ভিডিওগুলো করি। আমার বেশিরভাগই আসলে আমার ভিডিও থেকে আসলে ক্লায়েন্ট আসে, বেশিরভাগই সারা পৃথিবীর থেকে আমাকে আমার ভিডিও থেকে ক্লায়েন্টই নক করে। তাদের কনভিন্স আমি করি না, আমি তাদেরকে সুন্দর করে বুঝায় বলি আর কি, যে দিস ইজ দ্য থিং। অ্যান্ড আমার একটা জিনিস আমি সবসময় আমার ক্লায়েন্টকে বলি, যে এটা হয়তো ডেভেলপাররা দেখলে রাগ করবে আমি এটা বলতেছি, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ডেভেলপার যেই হোক। আমি কোনো ডেভেলপারের বায়াস না, বা আমি কোনো ডেভেলপারের জন্য চাকরি করি না, বা আমি কোনো স্যালারি পাই না কেউ থেকে। আমি যে কোম্পানি, আমার এই কোম্পানিতেও তো অফকোর্স আমার স্যালারি নেই। সো আই এম নট বায়াসড যে না এইটাই আমাকে বেচতে হবে। আমার ক্লায়েন্টের যেটা কাজ করবে, যেটাতে সে জিতবে, সেটাই হচ্ছে আমি সেল করি। সো ইটস, লেটস সে ইউর মাই ক্লায়েন্ট, সো আমার কথা হচ্ছে ইটস মি অ্যান্ড ইউ ভার্সেস দ্য ডেভেলপার টেবিলের ওই পাশে, আপনি টেবিলের এই পাশে। আপনি হারেন বা আপনি জিতেন, প্রপার্টির দাম বাড়ুক, কমবে না, বাড়ুক বা কম বাড়ুক, আমি পুরো টাইম আপনার সাথে থাকবো। দিস ইজ মাই পিচ। এখানে আমি জাস্ট রিয়েল থাকি। এই সেক্টরে ইনভেস্টমেন্টের যদি একেবারে স্বল্প কথায়, মানে একদম অল্প কথায় যদি উত্তর দিতে চান, ইনভেস্টমেন্টের আসলে কি কি ঝুঁকি রয়েছে এবং চ্যালেঞ্জ রয়েছে? ঝুঁকি হচ্ছে, যদি আপনি এগেন যদি আপনার ওই যে এজেন্টের একটা বিষয় থাকেই, আপনার রিয়েল এস্টেট কনসালটেন্ট বা এজেন্ট যেই থাকবে না কেন, উনি যদি ওনার ব্যক্তিগত ফায়দার জন্য একটা জিনিস জাস্ট আপনাকে বিক্রি করার ফর দ্য সেক অফ সেলিং, সে আপনাকে বিক্রি করে ধরায় দিল, হ্যাঁ আপনি হয়তো সৎ মনে কিনতে পারেন, বাট এটা আপনার জন্য দেখা গেলো কাজ করলো না। সো দ্যাট ইজ ওয়ান থিং। সো আপনাকে আপনার এজেন্ট খুবই ইম্পর্টেন্টভাবে চুজ করতে হবে। আরেকটা মানুষ ভুল করে কি, যে ডাইরেক্ট ডেভেলপারের কাছে চলে যায়। এখন আপনি সাফায়েত ভাই একটা জিনিস দেখেন, আমি XYZ একজন ডেভেলপারের এজেন্টের কাছে ডিরেক্ট গেলাম, তার শোরুমে আমি গেলাম, সেল সেন্টারে যেয়ে তার সাথে আমি ডিরেক্ট কথা বললাম। সে কি জীবনে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে ভালো কিছু বলবে? বলবে না, কারণ সে ওই XYZ ডেভেলপারের বেতন পাচ্ছে, সে আপনাকে ওইটাই বিক্রি করবে। আপনি যতই বলবেন যে না আমার এইটা টার্গেট না, আমার হচ্ছে রেন্ট টার্গেট, সে বলবে না মাই প্রোডাক্ট ইজ গুড ফর রেন্ট। আপনি বলবেন যে না আমার সি ফ্রন্ট টার্গেট, না সি ফ্রন্ট আপনার লাগবে না, আপনার মাই শেখ জায়েদ রোডের উপরে আমার বিল্ডিং, এটাই আপনার জন্য ভালো। মানে একভাবে চাপিয়ে দেয়া। তার প্রয়োজন হচ্ছে এইটা, কিন্তু এইটা মানুষ ভুল করে আর কি, অনেকে যায়। সো আমি অ্যাডভাইস করবো ওয়ান অফ দ্য আদার থিং, যে ডোন্ট, দেখেন, ইফ ইউ আর বাইং ফ্রম মি, ইউ আর নট পেইং মি এনিথিং, আপনার আমাকে কোনো পে করতে হচ্ছে না। সো শুধু শুধু কেন ডেভেলপার কাছে যাবেন? হ্যাভ সামওয়ান উইথ ইউ। ডেভেলপার যেদিন আপনি ডাউন পেমেন্ট দিবেন, সেই দিনই ডেভেলপারের কাজ শেষ, আমার কাজ সেদিনই শুরু। আপনি এটা কিনবেন, কিনে আস্তে আস্তে পে করবেন, সেই পেমেন্টগুলো আপনি করছেন কি না সেটা টাইমলি ম্যানেজ করে দেওয়া, সাইডে আরও যে কোনো কিছু নিয়ে হেল্প লাগলে সেই হেল্পটা আপনাকে করা। এটা আপনি একদিন ভাড়া দিবেন, সেই রেন্টটা আমাকেই করতে হবে। সো এই জিনিসগুলো আসলে অন্য অন্য ডেভেলপার সার্ভিসটা দেয় না। তখন এই যে আপনি ঝুঁকির কথাটা বললেন, তখন মানুষ যে একটা কনফিউজ হয়ে যায় যে ভাই আমি তো দেশে থাকি না, মানে দুবাইতে থাকি না, সো আমি কীভাবে এগুলো করব? দিস ইজ ওয়ান থিং। আরেকটা জিনিস হচ্ছে, অ্যাপার্টমেন্টস অ্যান্ড ভিলা আর টাউন হাউস, এটার ভিতরে একটা হিউজ পার্থক্য আছে আমি বলবো, মানে ফিজিক্যাল পার্থক্য না, ইন টার্মস অফ রিয়েল এস্টেট। ওয়াই? দুবাইয়ের 90% অফ দ্য হোল মার্কেট হচ্ছে অ্যাপার্টমেন্ট। দ্য 90% অফ দ্য হোল মার্কেট ইজ অ্যাপার্টমেন্টস। এর মধ্যে অ্যাবাউট 5% to 7%, 6 to 7%, sorry, 6 to 7% is townhouse, and মাত্র 3% is villas. So এই টাউনহাউস অ্যান্ড ভিলার সাপ্লাই অনেক কম, এত বেশি সাপ্লাই নাই, 2-3টা ডেভেলপার কাজ করে এটা নিয়ে, বাট ডিম্যান্ড অনেক বেশি। সো জেনারেলি যখন সাপ্লাই কম থাকে, ডিম্যান্ড যখন বেশি থাকে, ইউজুয়ালি ক্লায়েন্টের জন্য এটা প্রফিটেবল অনেক বেশি, বিকজ রিসেল করবে, সে সাথে সাথে রিসেল করবে এবং অনেক দামে রিসেল করতে পারে। বাট অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আজকের মার্কেটে আপনাকে যদি ইনভেস্ট করতে হয়, অনেক স্ট্র্যাটেজিক্যালি আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে, বিকজ অ্যাপার্টমেন্টের যেরকম সাপ্লাই আছে, ডিম্যান্ডও কিন্তু এরকম আছে। সো হ্যাঁ, ডিম্যান্ড আরও বেশি, বাট অ্যাট দ্য সেম টাইম
আপনি আজকে যদি যান যে কোনো টাউন হাউস আপনি কিনেন, ইউল মেক মানি। যে কোনো ভিলা কিনেন, আপনার সবচেয়ে ছোট ইউনিটও যদি কিনেন, ইউ উইল মেক মানি। হোয়াট এভার টাউন হাউস ইউ বাই, হোয়াট এভার ভিলা ইউ বাই, ইউ উইল মেক মানি, বাট নট নেসেসারিলি হোয়াট এভার অ্যাপার্টমেন্ট ইউ উইল বাই, ইউ উইল মেক মানি। সো অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি আ বিট মোর স্ট্র্যাটেজিক্যাল, আমার কাছে মনে হয়। এই কয়টা ঝুঁকি ছাড়া আমার মনে হয় না খুব একটা ঝুঁকি এখন আছে, কারণ ডেভেলপারদের, আপনি নতুন কোনো ডেভেলপার হলেও আপনি ট্রাস্ট করতে পারেন। হ্যাঁ, কোয়ালিটি আপনি দেখেন নাই এখনও, বাট ইউ ক্যান ট্রাস্ট দ্য ডেভেলপার বিকজ ইউ আর নট ট্রাস্টিং দ্য ডেভেলপার, ইউ আর ট্রাস্টিং দ্য গভর্নমেন্ট অফ দুবাই, বিকজ দুবাই গভর্নমেন্ট ইজ হোল্ডিং দ্যাট অ্যামাউন্ট। সো আপনি চাইলেই ডেভেলপার আজকে অফিস বন্ধ করে চলে যাবে কালকে, আর সেই জিনিসটা আসলে দুবাইতে হওয়ার সুযোগ এখন আর নেই। আসলে আমরা গল্প প্রসঙ্গে অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে বলি যে আমার কাছে দুইটা খবর আছে, কোন খবরটা আগে দেব, খুশির খবর নাকি দুঃখের খবর। আসলে আমরা সম্ভাবনার কথাও বলবো, যেটা আমরা শুরুতেও বলেছি, এ কারণে ঝুঁকির কথাটা আগে বললাম। যে ঝুঁকির কথা শুনে এতক্ষণ যারা ভয় পাচ্ছে তাদের আসলে ভয়টা কাটাতে চাই সম্ভাবনার কথা দিয়ে। এর সঙ্গে আরেকটা জিনিস আপনি একটু যুক্ত করে দিবেন, যেটা বললেন যে এখানে তিনটা সেক্টরে আসলে ইনভেস্ট করা যায়, একটা টাউন হাউস, একটা ভিলা, একটা অ্যাপার্টমেন্ট। আসলে কোথায় ইনভেস্টমেন্টটা বেটার এবং ইনভেস্ট অ্যান্ড রিটার্নটা বেটার কোথায়, এবং তার সঙ্গে সম্ভাবনা কী কী রয়েছে? আপনি যদি, এখানে আপনার ডিপেন্ড করে টার্গেটের উপরে। আপনার টার্গেট যদি হয় রেন্টাল, আপনি যদি রেন্টাল ইনকাম চান, ডেফিনেটলি অ্যাপার্টমেন্টস ইজ বেটার ফর রেন্ট। অ্যাপার্টমেন্ট দুবাই মার্কেটে এখন রেন্ট অনেক বেশি হয়। এয়ারবিএনবির জন্য অ্যাপার্টমেন্ট সেক্টরটা আরও আই উড সে বেটার কাজ করে। বাট এট দ্য সেম টাইম আপনি যদি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, যেটা আমরা বলি, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ আপনি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনবেন এবং এটা বিক্রি করবেন 200 টাকায় বা 300 টাকায়। সো এই যে আপনার ভ্যালুটা বেড়ে গেল। হ্যাঁ, আপনি রেন্ট পাবেন না বিকজ প্রোডাক্ট এখনও রেডি না, বাট বিক্রি করার সময় আপনি অনেক একটা ভালো প্রফিট পাবেন। সেই প্রফিটটা অ্যাপার্টমেন্টের থেকে বেশি আসে হচ্ছে আপনার ভিলা এবং টাউন হাউসে, স্পেশালি ভিলাতে। আজকে যদি একটা প্রপার্টি প্রাইস আমরা যেটা শুনি 2 ডাবল 3 ডাবল হয়ে গেছে, এটা খুবই নর্মাল। মানে 2-3-4 বছরে 10 কোটি টাকার একটা প্রপার্টি 30 কোটি টাকা হয়ে যাওয়া, এটা কিন্তু আমরা যখন বাইরে মানুষ শুনে, ও মাই গড কীভাবে সম্ভব, মানে 10 কোটি টাকার জিনিস 30 কোটি টাকা কীভাবে হইলো। বাট ভিলার ক্ষেত্রে এটা দুবাইতে খুবই নর্মাল একটা জিনিস, মানে এটা আহামরি কোনো কিছু না, মানে এটা আমরা খুব নর্মালি দেখি। সম্ভাবনার ক্ষেত্রে এইটাই, আমি রেন্টালের জন্য এটা হবে অ্যাপার্টমেন্টস, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য ডেফিনেটলি টাউন হাউস অথবা ভিলা। কিন্তু আরেকটা সেক্টর আছে যেটাতে খুবই তাড়াতাড়ি দুবাইতে প্রপার্টিগুলো শেষ হয়ে যাবে, বেশি দিন থাকবে না। সেটা হচ্ছে কোস্টাল লাইন প্রপার্টিজ। কোস্টাল লাইন প্রপার্টিজ অর্থাৎ সমুদ্রের সাথে যে প্রপার্টিগুলো। দুবাইতে মাত্র এখন 72 কিলোমিটার অফ কোস্টাল লাইন, 72 কিলোমিটারের কোস্টাল লাইন আপনি দুবাইতে এখন আছে। অলমোস্ট 40%-এর মতো বা 50% ফিল হয়ে গেছে। তো এই কোস্টাল লাইন তো আর বড় হবে না। হ্যাঁ, আপনি আজকে দুবাইতে আমরা দেখছি পাম জুমেরা, পাম জাবেল আলী, দিজ আইল্যান্ডস আর ম্যানমেড আইল্যান্ড। সো এটা যেটা করার পরে যেটা হয়েছে যে দ্য কোস্টাল লাইন গট বিগার, আর্টিফিশিয়ালি এটা বড় হয়েছে। বাট ইন জেনারেল আপনি কয়টা আইল্যান্ড করবেন বা আপনি কতই সমুদ্রের মাঝখানে যেতে থাকবেন, সো কোস্টাল লাইন প্রপার্টিজ অলওয়েজ দাম একটু বেশি পাওয়া যায়। আপনি যদি লেটসে একটা নর্মাল অ্যাপার্টমেন্ট আপনি কিনলেন, আপনি 40-50% বেশি দামে আপনি বিক্রি করলেন, 50% অ্যাপ্রিসিয়েশন আপনি পাচ্ছেন। কোস্টাল লাইন প্রপার্টিতে আপনি মিনিমাম 70-80% মিনিমাম থাকে, ইফ নট ডাবল হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি থাকে একটা নর্মাল সিটির মাঝখানে একটা অ্যাপার্টমেন্টের থেকে। হ্যাঁ, আর্টিফিশিয়াল কোস্টাল লাইন যদি তৈরি করতে হয় তারও আমার জানা মতে বিধিনিষেধ থাকবে। হ্যাঁ, জলবায়ু কেন্দ্রিক বা পরিবেশ Environmental বিপর্যয়, জন্য। হ্যাঁ, এনভায়রনমেন্টাল বিধিনিষেধ থাকবে। সেক্ষেত্রে এটা বাড়ানো সম্ভব না, যেটি বলছিলেন। হ্যাঁ, একটা সেক্টর পর্যন্ত হয়তো বাড়ানো যাবে, যেটা অফকোর্স পরিবেশের জন্য সেফ হবে। বাট অফকোর্স যেটা আমি বললাম যে কতই বার বাড়বে। আজকে আমি যদি মরুভূমির মাঝখানে যেতে থাকি, আমার অনেক ল্যান্ড, আমি বিল্ড করতেই থাকবো, কিন্তু পানির মধ্যে আমি আর কত যাব। সো পানির মধ্যে, পানির সামনে যাই এখন আপনি কিনবেন না কেন, প্রাইস উইল গো আপ, ডেফিনেটলি উইল গো আপ।
হ্যাঁ, আসলেই এখানে যেমন আমরা দেখছি যে দৈনন্দিন জীবনে আমাদের কাছে দুবাই রিয়েল এস্টেটটা যেভাবে পরিচিতি পেয়েছে এবং এখানে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে, এখনও অনেকে হয়তো মুখে হাত দিয়ে ভাবছে বা আমাদের এই শোটা অনেকে বসে এখন দেখছে, ফারদিন ভাইয়ের কথা শুনছে, তার কাছ থেকে ফ্রিতে কনসালটেন্সি পাচ্ছে, এখনও ভাবছে যে ইনভেস্টমেন্ট করব কি করব না। এই যারা এখনও এই দোটানার মধ্যে আছে তাদের জন্য আপনার উদ্দেশ্যে মানে বক্তব্য কি? আমাকে কল করেন, একটাই উদ্দেশ্য, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কল মি। কারণ আমি আপনাকে বলি, আমি আপনাকে নিচে বলতেছিলাম, আমরা কফি খাচ্ছিলাম, আমার একজন ক্লায়েন্ট, সে 5 মিলিয়ন দেরাম দিয়ে কেনার কথা 2022 সালে। সে বলছে না অনেক দাম, অনেক দাম, এত দাম আমি কিনবো না, কিন্তু হি হ্যাজ এ ক্যাপাবিলিটি, সে আরও অনেক টাকা দিয়ে কিনতে পারবে। না এখন দাম এটা পড়ে যাবে, এটা থাকবে না, দুবাই মার্কেট আর কত দাম বাড়বে। শাহাদ ভাই, এই প্রপার্টি ট্রান্সফার হয় কিছুদিন আগে 19 মিলিয়ন, যেটা 5 মিলিয়ন 5 মিলিয়নে ছিল। তো উনি আমাকে ফোন দেয়, বলে কী হলো এটা। আমি আপনাকে বলছি, আমি আপনাকে আগেই বলেছি, বলে আপনি আমাকে এত পুশ করেন নাই কেন? বলছে ভাই আমার তো পুশ করার দায়িত্ব আপনাকে না, আমি আপনাকে বোঝানোর দায়িত্ব। বোঝার জ্ঞান থাকলে আপনি অফকোর্স আপনি ঢুকবেন এটাতে, রাইট? সো এরকম আপনি যদি আজকে না কিনেন দুবাই, আপনার যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে, এবং শুরুটা কিন্তু অনেক বেশি না, 5 মিলিয়ন দিয়ে আপনাকে কিনতে হবে না। বাংলাদেশি টাকায় আপনি একদম ছোট্ট একটা প্রপার্টি কিনলেও আপনি 1,60,00,000 1,70,00,000 টাকা যদি আমি ধরি, বা আমাদের দেরহামে আমাদের 550,000 বা 600,000 দেরহামের ভিতরে আপনি স্টার্ট করতে পারবেন। এবং এই 1.5 থেকে 2 কোটি টাকা কিন্তু আপনাকে ফুল টাকা একবারে দিতে হবে না, আপনি 3 বছরে দিবেন টাকাটা, বা 4 বছরে দিবেন। সো আজকে যদি আপনি না কিনেন, আপনি না কিনতে পারেন, আপনি চিন্তা করতে পারেন আগামী বছর যখন কিনবেন মিনিমাম 10-15% বেশি দিয়ে আপনি কেনার প্রিপারেশনটা রাখবেন। আজকে না কিনলে আগামীকাল আপনাকে অফকোর্স বেশি দিয়ে কিনতে হবে। দ্যাট ইজ আই উড সে ওয়ান থিং। সো আপনার মার্কেট বোঝার দায়িত্ব আপনার না, অ্যাজ আ বায়ার মার্কেট বোঝার দায়িত্ব আপনার না, মার্কেট দেখার দায়িত্ব আপনার না। মার্কেট বুঝে এরকম একজনের সাথে কথা বলেন, যদি ব্যাটে বলে মিলে অফকোর্স ইউ গো ফরওয়ার্ড। অ্যাজ এ সেম টাইম সেম ইয়ার বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত দুইটি দেশ স্বাধীনতা লাভ করেছে এবং রাষ্ট্র গঠন করেছে একই সালে। এবং আমরা জানি যে সেই একই সময় থেকে বাংলাদেশের যে চ্যালেঞ্জেসগুলো ছিল, যে যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, খানাখন্দে ভরা, পুরোটা জায়গায় আসলে ব্যাপক সংকট ছিল, ঠিক তেমন একেবারে ওরকম যুদ্ধবিধ্বস্ত না হলেও কিন্তু সংযুক্ত আরব আমিরাত অনেকটাই বিধ্বস্ত ছিল। মরুভূমির যে চ্যালেঞ্জটা ছিল, শুধুমাত্র সাগরের মাছ আহরণ করে তাদের জীবন ধারণ, খনিজ তেল থেকে আহরণের মাধ্যমে সব মিলিয়ে যে ডেভেলপমেন্টটা আজকে সংযুক্ত আরব আমিরাত করেছে, বাংলাদেশ এক্ষেত্রে পুরোটা পিছিয়ে আছে বলবো না, কিন্তু বলবো রিয়েল এস্টেট সেক্টর এবং হাউজিং সেক্টরে অনেকটা পিছিয়ে রয়েছে। যেমন আমাদের এই অনুষ্ঠানের স্পন্সর ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট বাংলাদেশে অনেকগুলো বড় বড় প্রজেক্ট করছে, বাট সেই সেম প্রজেক্ট যদি এই দুবাইতে করতো, সংযুক্ত আরব আমিরাতে করতো, তার সুযোগ সুবিধা বা প্রফিট মার্জিনটা অনেক বেশি হতো। বাংলাদেশে আসলে রিয়েল এস্টেট সেক্টরটা কেন ডেভেলপ করতেছে না, এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? দেখেন বাংলাদেশের এই সেক্টরগুলো আসলে এটা এটা অনেকেই বাংলাদেশের এই আরও বড় বড় ব্যক্তিরা আসলে এই জিনিসগুলো নিয়ে কথা বলে, বাট আমার জ্ঞানে যেটা আমি বুঝি, এটা একটা এগেন লিডারশিপের একটা হিউজ বিষয় থাকে। দুবাইতে বা আরব আমিরাতে, ইউএইতে একটা পুরো জিনিসটাই কিন্তু আজকে এই জায়গায় আসছে একটা মানুষের ভিশনের কারণে। উনি একটা ড্রিম দেখছিল, এই ড্রিমটাকে কমপ্লিট করার জন্য সে টোটালি ফোকাস ছিল, সে কিন্তু ফোকাসটা হারায় নাই। আমাদের দেশে যেটা হয়, পলিটিক্যাল রিজন 4-5 বছর পরই পলিটিক্যাল রিজনের জন্য আমরা এয়ারপোর্টের নাম চেঞ্জ করে ফেলি, আমরা এটা করি সেটা করি, মানে আমাদের হেডেক থাকে অন্য জায়গায়। মানুষকে কিভাবে টক্কর দিবে বা ই করবে, তাদের কিন্তু ভিশনটা আমার মনে হয় দেশ নিয়ে খুব এতটা যদি থাকতো তাহলে দেশ অফকোর্স আরও বেটার হইতো। একটা ডেভেলপার বা আমরা যে রিয়েল এস্টেটের কাজ করি, আজকে প্রত্যেকটা জিনিস আমি কবে, আমাদের সরকার রিলেটেড অনেক কাজ থাকে, দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের অনেক কাজ থাকে, কবে আমি দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসে গিয়েছি আমি জানি না, কারণ সব অনলাইনে হয়,
সব কিছু আমার অনলাইনে হচ্ছে, সব কিছু আমার কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। আজকে আপনি বাংলাদেশে যান, একটা ডেভেলপমেন্ট করতে যান, আপনাকে 15টা জায়গায় আলাদা 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 করে ধাক্কা খেতে হবে। সেটা গভর্নমেন্টের থেকে হোক, সেটা ব্যাংকের থেকে হোক, এবং সেটা পলিটিক্যাল পার্সন থেকে হোক, এবং সেটা নন পলিটিক্যাল পার্সন থেকে হোক। এই প্রবলেমগুলো আপনাকে ফেস করেই আসতে হবে। সো এই জায়গাগুলো আসলে দেশের দোষ দিয়ে লাভ নাই। এই জায়গাগুলোতে আসলে আমাদের মাইন্ডসেট চেঞ্জ হতে হবে, যে আমাদের ভিশন থাকতে হবে একটা। আমরা যদি ওই মারামারি করতে থাকি সব সময়, তাহলে আমাদের তো আর আগানোর কোনো টেনশনই করার দরকার নাই, সবাই বিদেশ চলে যাক। বাট দিস ইজ নট দ্য থিং। বাংলাদেশের এই জায়গাগুলো আসলে আমাদের নিজস্ব কিছু প্রবলেম আমার মনে হয় আছে। না হলে দেখেন, আমাদের এইখানে ইউইতে ন্যাশনালিটি অনেক, পপুলেশন কত? আমাদের এই বছরের শেষে 4 মিলিয়ন পপুলেশন হবে। এটার থেকে 100 ডাবল বেশি হচ্ছে আমাদের বাংলাদেশে। তা আমরা কেন পিছাই? এইসব কারণে বাংলাদেশ যখন শুরু হয়, মালয়েশিয়া কই ছিল? কোথাও ছিল না। বাংলাদেশ মালয়েশিয়া অলমোস্ট একই ছিল। আজকে মালয়েশিয়া কোথায়? বিকজ দে হ্যাভ আ ভিশন। মালয়েশিয়ার পর সিঙ্গাপুর। হ্যাঁ, সিঙ্গাপুর। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, দুবাইয়ের কিন্তু অয়েল নাই, তেল নাই, নদী নাই। সাগর আছে বাট নদী নাই, ন্যাচারাল ফরেস্ট নাই, এগুলো কিচ্ছু নাই। মরুভূমি আছে। তেল কিন্তু আবুধাবির। বাট দুবাই আজকে দুবাই যে হয়ে গেছে, এটা কিন্তু মানুষ বিশ্বাস করে কি যে না, তেল ওদের তো তেলের টাকা। নো, এদের তেলের টাকা না, তেল আবুধাবির। নাইজেরিয়া দুবাই থেকে আরও অনেক অংশে বেশি তেল। তাদের ন্যাচারাল রিসোর্স দিয়ে ভর্তি, তাদের ফরেস্ট, মানে কি নাই নাইজেরিয়াতে? আপনি যদি নাইজেরিয়া যান, উগান্ডা যান, এগুলোতে যান, দে হ্যাভ এভরিথিং। নাইজেরিয়া ইজ ওয়ান অফ দ্য হিউজ এক্সপোর্টার অফ অয়েল। কিন্তু তাদের আজকে জায়গাটা আসলে কোথায়? করাপশন আপনি বলেন, মানুষের মাইন্ডসেটের জন্য বলেন, তারা পিছিয়ে থাকে। সো UAE, ওয়ান থিং দে হ্যাভ, দে ডোন্ট হ্যাভ ন্যাচারাল রিসোর্স লাইক বাংলাদেশ, they don't have natural resource like Nigeria, they don't have rivers or anything like this, but ওদের কি আছে? they have a nice vision and they stay focused. আমরা আসলে, আমি আমার কথা যদি বলি, আমি যখন কাজ শুরু করি, আপনাকে ভেরি শর্টলি বলবো, যে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যদি সাকসেসফুল হতে হয়, আপনাকে একটু পাগল হতে হবে। আপনি নর্মাল থাকলে আপনি সাকসেসফুল হতে পারবেন না, আপনাকে একটু পাগল হতে হবে। আমি যখন শুরু করি এখানে, আমার এদিকে আমি শাটার লাগাই দিছিলাম, এদিকে শাটার লাগাই দিই, শাটার লাগাই দিয়ে মাথা নিচু করে আমি কাজ করি, দিন রাত কাজ কাজ কাজ। এবং এই সারা বছর বা এই সব কাজ করার পরে, গুতা খাওয়ার পরে, ধাক্কা খাওয়ার পরে, আমি যখন একটা জায়গায় দাঁড়াই, মানুষ এখন আমাকে বলে আমি নাকি ওভারনাইট সাকসেস, নাকি আমি নাকি এক রাতেই সব হয়ে গেছে আমার। কিন্তু আমার জায়গাগুলা বা আমার কষ্টের জায়গাগুলা বা আমার স্ট্রাগলের জায়গাগুলো আসলে মানুষ দেখে না, এবং আমি এক্সপেক্টও করি না দেখবে। রাইট? সো এই জায়গাগুলোর যদি বাংলাদেশে মানুষের থাকতো, তাহলে আই উড সে বাংলাদেশ অনেক, শুধু রিয়েল এস্টেট না ভাইয়া, অনেক অনেক সেক্টরে উন্নতি করতো। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। যদি একেবারে স্বল্প কথায় জানতে চাই, অনেক কিছুরই সংস্কার হচ্ছে বাংলাদেশে, আমরা দেখতে পাচ্ছি। এই রিয়েল এস্টেট এবং হাউজিং সেক্টরের জন্য কি সংস্কার আনতে বলবেন? ডেফিনেটলি হাউজিং সেক্টরে সংস্কার আসতে হলে, বা আরএমজি সেক্টরেও আপনি দেখেন এখন অনেক প্রবলেম হচ্ছে। আমাদের গভর্নমেন্টের থেকে ইনিশিয়েটিভ নেওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। আজকে দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট, আমি কম্পেয়ার করবো অফকোর্স দুবাইয়ের সাথে, বিকজ আমি দুবাই থাকি, দুবাইতেই আমার কাজ সব কিছু। আজকে ল্যান্ড ডিপার্টমেন্ট ওরা কি করে? তারা হচ্ছে প্রবলেমগুলো দেখে, তাদের যে কমপ্লেনগুলো আসে তারা এটা দেখে, তারা এটা পড়ে। আপনি আজকে একটা কমপ্লেন দেন রাজুকে, আপনি কমপ্লেনের অ্যান্সার তো পাবেনই না, এবং এটা নিয়ে কোনো, মানে আমাদের এখানে চেঞ্জ আসতে গেলে হয় কি, আন্দোলন করতে হয়। এখানে কোনো আন্দোলন নাই, এখানে আপনার জাস্ট কথা বলতে হবে। সো বাংলাদেশে করার আগে শুনতে হবে বাংলাদেশের গভর্নমেন্টের। আসলে গভর্নমেন্ট যেই আসুক বা যেই থাকুক, আই থিঙ্ক ওই জায়গার থেকে ইনিশিয়েটিভ নিতে হবে। আর বাংলাদেশে আসলে রিয়েল এস্টেট সেক্টর নিয়ে আলাদা কিছু বলে লাভ নেই, কারণ ইন জেনারেল একটা দেশের লিডারশিপের কারণে যখন পুরো জিনিসটা গুছিয়ে আসবে, লিডারশিপের কারণে তখন দেখবেন রিয়েল এস্টেট সেক্টর এমনিই বাড়বে।
সবশেষ আসলে আপনি আমাদের স্পন্সর বা আপনি ভাইয়া গ্রুপ অফ কোম্পানিজ সম্পর্কে জানেন। নাবিস্কো ভাইয়া গ্রুপ একটি প্রতিষ্ঠিত এবং সুপরিচিত শিল্প গ্রুপ, যারা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে পরবর্তী সময়ে ব্যাপক ভূমিকা পালন করেছে। বর্তমানে তারা হাউজিং, রিয়েল এস্টেট, হোটেল এবং রিসোর্ট নিয়ে কাজ করছে। ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, ভাইয়া হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট, এই দুটি প্রতিষ্ঠান নিয়ে আসলে কি বলবেন এবং কিভাবে শুভকামনা জানিয়ে যদি একটা কিছু বলেন। শুভকামনা আমার অলওয়েজ থাকবে, কারণ আমি যারা মানে আপনাদের ভাইয়া গ্রুপের একটা যে ইনিশিয়েটিভ, এটা আই উড সে একটা ভেরি ভেরি সাহসী একটা ইনিশিয়েটিভ। তো এই জায়গার থেকে আপনারা প্লট নিয়ে কাজ করছেন এবং হোটেল রিসোর্ট অনেক কিছু নিয়ে কাজ করছেন। আই উড সে ইনশাল্লাহ শুভকামনা অফকোর্স থাকবে, এবং আরব আমিরাতেও যদি আপনাদের প্রতিষ্ঠান শুরু হয় এবং বড় হয়, সেখানে আমার যতটুকু সহযোগিতা দেওয়া সম্ভব এটা অবশ্যই থাকবে। এবং আপনাদের এবং এই প্রোগ্রামের স্পন্সরও আমি যতটুকু জানি যে ভাইয়া গ্রুপ, সো ডেফিনেটলি এবং একটা সুনামও আছে। আমি যখন দেশে থাকতাম আমরা দেখতাম বা শুনতাম, বিলবোর্ড দেখতাম ভাইয়া গ্রুপের। সো অফকোর্স শুভকামনা সবসময় থাকবে ভাইয়া গ্রুপের জন্য। ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। বেশ দীর্ঘ সময় আপনাকে পেলাম, আসলে আরও অনেক কিছুই অজানা থেকে গেল এই জানার মধ্যেই। তারপরেও যতটুকু জেনেছি আশা করি আমাদের দর্শকের জন্য এতটুকুই ফলপ্রসূ হবে। পরবর্তীতে আমাদের আরও কিছু জানতে আমরা আবারও আপনার কাছে ফিরে আসব। ধন্যবাদ ফারদিন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। রূপালী বাংলাদেশ পডকাস্ট, দ্য দুবাই শো এবং ভাইয়া হাউজিং এবং রিয়েল এস্টেট ও ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে আপনাকে জানাই সাদর সম্ভাষণ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন। আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন ফারদিন ঈশান ভাই। তিনি দীর্ঘদিন ধরে দুবাই রিয়েল এস্টেট এবং দুবাই রিয়েল এস্টেট সেক্টরের কনসালটেন্সি এবং ক্লায়েন্ট নিয়ে কাজ করছেন, যার মাধ্যমে ইনভেস্ট করে আসলে দুবাই রিয়েল এস্টেটে যেমন সমৃদ্ধ হচ্ছে ক্লায়েন্টরা, তেমনই তিনি নিজে সমৃদ্ধ হচ্ছেন। রেমিটেন্স প্রবাহে বড় একটি ভূমিকা রাখছেন। প্রবাসে থেকে একজন তারকা পরিবারের সন্তান হয়েও তিনি যে ভূমিকাটি রাখছেন নিজের কাজ এবং মেধার মাধ্যমে, সেটি একেবারেই বিকল্প বা ব্যতিক্রমী একটি পেশা। এজন্য আমরাও তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছিলেন রূপালী বাংলাদেশ পডকাস্ট, দ্য দুবাই শো, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, ভাইয়া রিসোর্ট এবং হোটেলসের পক্ষ থেকে। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।